স্বাভাবিক না? আমি নিজেই এখন খুব বিরক্ত হয়ে গিয়েছি। তারা এসে মঙ্গলকে বলে, কেন আপনি আমার আর আপনার সময় অপচয় করছেন? আমাকে কাজ কেন আপনি সারাদিন বলছেন কেসটা বন্ধ করলেই তো হচ্ছে। যদি আপনি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আমাকে ভোগ করতে হবে। আমার ছোট মেয়ে বলছে, বলে পরে আর কথা না বলে তার যেদিন আগে বেরিয়ে যেতে হবে। কারণ এখনো সব সার্টিফিকেট আছে মেইলে। তাই তার বেশ যদি মেইল থেকে ক্লিয়ার করা যায় তাহলে ভালো হতো। অফিসার তখন বলে, তুমি যে মেয়ে সেটার প্রমাণ কি? মঙ্গল বলে, এই যে এখানে সব কাগজপত্র আছে আমার মেডিকেল ট্রিটমেন্টের। আমি ইতিমধ্যে সম্পূর্ণ মেইল হয়ে গেছি, শুধুমাত্র বাকি আছে হরমোন ট্রান্সফার ট্রিটমেন্টটা। তবে হ্যাঁ, বলতে আমার আমি শেষ স্টেজে আছি। অফিসার বলে, এরকম সার্টিফিকেট আমিও বানাতে পারবো না। তবে আপনি প্রমাণ দিন, কাগজ দিয়ে প্রমাণ দিন যে আপনি ব্যক্তি দিতে পারবেন। এবং এরকম বাজে কথা বললে আমাকে রাগ হয়। আর বলে, এটাই তো তোর কাজ, তাই না? আর তাছাড়া অফিস থেকে নোটিশ আছে। আর এই কেস আমি করতে চলেছি। তার সময় নষ্ট না করে দ্রুত ফিরে যায়। বউকে তখন কলেজে যখন যাচ্ছিল তখন তার সামনে আসে একজন লোকের লাশ, যার সাথে তার দেখা হয়েছিল সেটে। সেখানে তার হাতও কেটে যায়। ডক্টর সে কাজ করে কিছু পেন করছিল। তার এবার ডাক্তার জানায় সে নাকি বিষক্রিয়ার মাধ্যমে মারা গেছে। কিন্তু তার পরিবারের মতে এরকম হতেই পারে না। এখানে কাহিনী অন্য কিছু। কিন্তু যেহেতু তারা গরিব তাই তারা কোনো বিষয় পারে না। আর পুলিশ অফিসারের সাথে দেখা করে সে বলেছিল সে হেল্প করবে। তবে আর সবকিছুই বলে দিই বলে তখন বাড়ি গিয়ে কারণ সে পুলিশ অফিসারটা সেই ছিল। কিন্তু আজ এই ছেলেটা এভাবে নিজের নামটা করে ফেললো। তাদের কি এই কেসটা অনেক গভীর থাকে? তাদের ভাবনারও বাইরে। এরকম নানা প্রশ্নের সম্মুখীন হতে থাকে বিপুল। সে থানায় এসে বিমাকে জানায় সে যে টাকাটা ঘুষ করে রেখেছিল সেটা ফিরিয়ে দিয়েছে। বিমা তো খুব রেগে যায়। রেগে যায় আর বলে, কি বললি? তুই টাকা ফিরিয়ে দিয়েছিস? কেন? কাকে জিজ্ঞেস করে দিলি? এটা আমাদের সবার ইনকাম ছিল মর্নিং কেস ক্লোজ করার জন্য। মঙ্গলবার ম্যাডাম, আমি আজ গিয়েছিলাম মর্গে। আর আমি নিশ্চিত এই কেসটা এতটা সহজ না। এখানে অবশ্যই কিছু না কিছু সমস্যা আছে। তাই আমি এই সত্যটা খুঁজে বের করবোই করবো। আমাকে সেই জন্য ইনভেস্টিগেশন করার অনুমতি দিয়ে দিন। আর যদি আপনি আমাকে মুম্বাই গিয়ে ইনভেস্টিগেশন করার অনুমতি না দেন তাহলে আমি ডিরেক্ট এসপি স্যারের সাথে কথা বলবো। নিমাই কথা শুনে বলে, কি বললি তুই? আমি অনুমতি না দিলে তুই ডিরেক্ট এসপি স্যারের সাথে কথা বলবি? তাহলে এই থানায় আমার কি সন্তান থাকলো? এই, আমি কি তোমাদের সবাইকে এখান থেকে সালাম করবো? ঠিক আছে, যা তুই করবি, দিলাম তোকে অনুমতি। কিন্তু আমি জানি তুই সেখানে আমাদের নাকে কাটতে যাবি। যার আগে তুই এখানে সই কর। যদি তুই 10 দিনে কেস সমাধান করতে না পারিস তাহলে আমি এই পেপার তোর ইন্সপেক্টর হিসেবে লিখবো আর ঘাট ধরে থানা থেকে বের করে দিব। মঙ্গলবার আর যদি আমি এই কেসটা সমাধান করে ফেলি তখন বিনা বলে তখন এখানে উপস্থিত সবাই তোকে সালাম করবে। তোর তো এটাই খুব ইচ্ছে, তাই না? নে, দেখ তোর ইচ্ছা পূরণ হয় কিনা। মঙ্গল বলে, ঠিক আছে আমি যাচ্ছি। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর সে চলে আসে মুম্বাই থানায়। সেখানে আসতেই তার সাথে পরিচয় হয় থানার ইনচার্জ ভানুর সাথে। কারণ মঙ্গলকে মেয়ে ধরে অনেক প্রশংসা হয়, কিন্তু সে যে ট্রান্সজেন্ডার সেটা সে জানতো না। মঙ্গল পরে অফিসার কালামের সাথে ফিল্ম সিটি যাওয়ার কথা বলে। খান যদিও নিজে চাইছিল যেতে, কিন্তু তার কাছ থাকায় ম্যাডামকে যেতে বলে। এদিকে সোনাকে বারবার কল করছিল মঙ্গল। সোনা তখন বিরক্ত হয়ে ডিরেক্টরকে বলে, এই অফিসার আমাকে বারবার ফোন করে যাচ্ছে। সে তো একেবারে আমার পেছনেই পড়ে গেছে। ডিরেক্টর বলে, আরে তুমি চিন্তা করো না তো, সে কখনোই মুম্বাই শহরে আসবে না। কিছু সময় পরে সেটে আসে মঙ্গল আর তারা। কিন্তু সোহানা সেটে ছিল না। মঙ্গল তখন সেটের একজনকে বলে, আপনাদের হিরোইন যে এভাবে পালিয়ে পালিয়ে যাচ্ছে তাকে একটা মেসেজ পাঠিয়ে দিন যে পুলিশ সবাই কেস সমাধান করতে মুম্বাই চলে এসেছে। তাই এখন আমি আর এই কেস থেকে পিছপা হবো না। তাই সে যেখানেই থাক আমাকে ফেস করতেই হবে। মঙ্গল যখন বাড়ি আসে, বাড়ি গিয়েও সোহানা হেসে পায় না। সে কোথাও যেন গেছে, কাউকেই জানায়নি। এরপর সে থানায় চলে আসে। সেখানে আসার পর খান মঙ্গলকে বলে, দাদা, আমাদের এখানে আপনারা প্রথম দিন কেমন থাকলেন? মঙ্গল বলে, সারাদিনই বাড়িতে করে দিয়েছি স্যার, কিন্তু আমাদের হাতে কিছুই লাগেনি। খান তখন কালামকে বলে, কি রে কালাম, তুই কি করলি ম্যাডামের সাথে? কালাম বলে, কি করেছি আমি? খান বলে, তুই নিজের দিকে ম্যাডামকে বাইরে থেকে সরিয়ে দিলি। কালাম বলে, তাই ম্যাডামের সাথে ফ্রেন্ডশিপ রাখার জন্য। আর মঙ্গল ম্যাডাম তখন কেসটা ফেলে
10:10 বাজে। অনেকদিন ছেলে যা যাবে তোমাদের যাওয়ার সাথে দেখা করে তাদেরকে তার কিছুক্ষণ হলে সাবধান করে যাচ্ছে। তো এরপর সে বাইরে এসে তাদেরকে বলে, আমি জানি তুমি আর খান ভাবো আমি বোকা, আমি কিছুই দেখি না, কিন্তু আসলে আমি বুঝতে পারছি তুমি খবর নিচ্ছ প্রতিকার করার জন্য। তাহলে আমি যাওয়ার কিছুক্ষণ আগে তুমি কল করেছিলে, তারপরে সোহানা গায়েব, অর্থাৎ তার কাছে আগে থেকেই খবর গেছে আমি যাবো, তাই বলেছে পরের বার থেকে আমি একাই সব সামলে দিব, তোমাকে আর লাগবে না, তুমি তোমার কাজ করবে আর আমি আমার কাজ। কথা বলে আলিফ সেই কথা আমার বলবো ইচ্ছে হয়। মঙ্গল তো কোনো কথাই শোনে না আর সেখান থেকে চলে আসে। কারণ থানায় এসে বলে কাউকে এত দ্রুত জাজ করবে না, সবাই একরকম। আমি জাজ করছি না, আমি কথা বলে সরকারিভাবে কাজে 10-15 দিন লাগে, তাই এখন তুমি থাকো, যেখানে ইচ্ছে সেখানে থাকো, মাটিতে কোনো দরকার নেই। মঙ্গলবার কথাগুলো বাইরে থেকে শুনে গেল। তো রাতে কানানকে তার খবরে দেওয়া হলো আর জানায় সোহানা কোথায় আছে সেই খবর। কানান তখন দেখে মঙ্গল থানায় নেই, তাই সে বাইরে বেরিয়ে পড়ে। বাইরে গিয়ে দেখে মঙ্গল বসে বসে ঘুমাচ্ছে। কানান তখন বলে খবর পেয়েছি সোহানা কোথায় আছে, তাই ব্যাগ এখানে রেখে আগে আমার সাথে চলো। মঙ্গলের কানান তখন একটা পার্টিতে আসে আর সেখানেই সোহানাকে পেয়ে যায়। সোহানা তো তাদের দেখেই পালাতে থাকে আর একটা গাড়িতেও রিকোয়েস্ট করে উঠে পড়ে, কিন্তু ফাইনালি তাকে মঙ্গলের কাদম ধরেই নেয়। থানায় আনার পর সোহানা হয়ে যায় পাগল, এত মাথা খারাপ হয়ে যায়, সে এতই উত্তেজিত হয়ে পড়ে যে মাথায় বন্দুক তাক করে আর বলে তোমরা আমাকে এখানে ধরে এনেছো অভিযোগে সাইন করাতে, আমার ক্যারিয়ার নষ্ট করাতে। আমি হয় তোমাদের মারবো না হয় আমি নিজে মরে যাবো, না আমিই মরে যাবো, এসব সহ্য করার থেকে মরে যাওয়াই ভালো। মঙ্গল কাদম সবাই তাকে রিকোয়েস্ট করে বন্দুক নামাতে, নাহলে যে কোনো সময় কোনো বিপদ হয়ে যেতে পারে। কিন্তু সোহানা তো মাদকাসক্ত ছিল, তাই তার মাথায় কাজ করছিল না, সে কারো কথাই শুনতে চায় না। তখনই সেখানে প্রদীপ খান চলে আসে। খান এসে বলে আমি এই থানার ইনচার্জ, আমি আপনাকে কথা দিচ্ছি কেউ কিছু জিজ্ঞেস করবে না, প্লিজ আপনি বন্দুকটা আমাকে দিয়ে দিন আর একটু শান্ত হন। সোহানা বন্দুকটা দিয়ে শান্ত হয়। খানের পর সবাইকে বকাবকি করে আর বলতে থাকে জানো তার কত সাহস হচ্ছে, আর যদি তোমার মধ্যে তার কিছু হয়ে যেত তাহলে এখানে যতগুলো ইউনিফর্ম আছে সবার ইউনিফর্মই চলে যেত, সবাই সাসপেন্ড হয়ে যেত, বুঝতে পারলে কিছু। আর কে আবার অন্য কিছু আমাকে ঢুকতে গিয়েছে, কারণ আমার মঙ্গল বলে তারা খবর পেয়েছিল সোহানা পার্টিতে আছে আর তাকে নিয়ে এসেছে কোনো একটা প্রশ্ন করার জন্য। এরকম অনেক কথা বলে বানাতে থাকে, কিন্তু মঙ্গল তো তার কথা রাখে। সে বলে লোকাল পুলিশ তাকে ধরেছে, তাই বয়ানে তাকে সাইন করতেই হবে। এবার জোর করে মঙ্গল সাইনটা নিতে চলে আসে। প্রডিউসার তখন কল করে তাপসী রাইটারকে আর বলে সোহানা এখন অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাদেরকে ট্র্যাক বদলাতে হবে, এমন কিছু লিখে দাও যেখানে হিরো হিরোইন কেউ থাকবে না। তাপসী এই কথা শুনে বলে আরে স্যার কি বলছেন এসব, হিরো হিরোইন ছাড়া আমরা কোনো গল্প লেখা যায় না। প্রডিউসার তুমি সব পারো, করে ফেলো তো, তোমার লেখার জন্যই তো আজ আমাদের শো নাম্বার 1-এ আছে, তাই প্লিজ কিছু একটা করো, শো মাস্ট চলতেই হবে তাপসী, থেমে থাকলে চলবে না। এই বলেই প্রডিউসার কল কেটে দেয়। তাপসীর ঘাড়ে সকল দায়িত্ব চাপিয়ে এদিকে কানাল মঙ্গলকে নিয়ে আসে তার বাড়িতে, কারণ সে জানতে পেরেছে মঙ্গলের থানার জায়গা নেই। তো সেখানে একটা পুলিশের পরিচয় করায়, তার সাথে একটা ইভেন্ট চলছে তার। মঙ্গলকে তার বেডরুমে থাকতে বলে আর সে নিজে বাইরে চলে যাচ্ছে। তখন মঙ্গল তাকে বলে আম সরি, যা সব বলেছি সেই জন্য, আমার তোমাকে ওভাবে বলা উচিত হয়নি। কানাল বলে সমস্যা নেই, আমি কিছু মনে করিনি, ঠিক আছে এমনটাই হওয়া উচিত, সবাইকে অন্ধের মতো বিশ্বাস করা একেবারেই ঠিক না। এই বলে সে অন্যদিকে পরের সকালে ঘুম থেকে উঠে দেখে লাইট জ্বলা শুরু হয়েছে, যে সোহানা এই বাচ্চাই কি তাহলে এসব কি হচ্ছে, এসব আমি জানি তুমি তো আমার কথা শুনবে না, মঙ্গল তখন বলে তোমার সাথে কথা বলতে চাই, সমস্যা তো নেই, বুঝতে পারলে সেটাই তোমার জন্য আর আমাদের সকলের জন্য ভালো হবে। অন্যদিকে মেডিকেল স্টোরে মামুন
সেটাই তার মৃত্যুর কারণ হতে পারে। আর এই বাচ্চা মনে হয় না রবিনের ঘরে। রবিন তাকে শুধু ছোট ছোট সব কথা বলবে। তাহলে এত বড় হয় না রবিনের কিভাবে পারে? মেয়েটা বলে, সকালবেলা ভাসিয়েছে আর প্রতিদিন হয়েছে। এই কথা জানতে পেরে রবিন অনেক বেশি ভেঙে পড়েছিল। মঙ্গলের সব কথা শুনে বলে, আপনি নিশ্চিত থাকুন, রবিন ন্যায়বিচার পাবেই পাবে। এরপর মঙ্গলবার দাদা এই নিয়ে কথা বলতে থাকে। কাদের মধ্যে বাচ্চা প্রডিউসার হবে, কারণ কিছু মেয়েদের পয়সা আর পাওয়ার খুব পছন্দ। সেদিক থেকে দেখলে এইসব তো বেশি বেশি আছে প্রডিউসারের কাছে। আর এই বাচ্চাটাও তার বাড়িতে রবিন বলতে গেলে ব্ল্যাকমেইল করেছিল হয়তো। আর এই কারণেই হয়তো তারা তাকে নিজেদের পথ থেকে সরিয়ে দিয়েছে। এই কথা শুনে মঙ্গল বলে, এত নিশ্চিত হয়ে কিভাবে বলছো তুমি? যদি এই বাচ্চাটা তার না হয়ে থাকে, আর তাই আমরা এই সবটা এখন নিশ্চিত হতে পারবো না যতক্ষণ না আমরা ডিএনএ টেস্টের রিপোর্ট পাচ্ছি। কারণ বলে, কিন্তু সেই টেস্ট করাতে তো অনুমতি লাগবে। সে অনুমতি আমরা কিভাবে পাবো? কেউ কি দিবে? মঙ্গল বলে, হ্যাঁ, ওইটাই অনুমতি লাগবে। কাদের বলে, তো তার জন্য আমাদের কিছু ভাবতে হবে। তুমি যাও, সাইন আনো সোহানা, আমি বাকিটা দেখছি। তো এরপরে মঙ্গল চলে আসে সোহানার বাসায়। এসে সোহানাকে বলে, ডিএনএ টেস্ট করাতে আপনার সাইন লাগবে। এই কথা শুনেই তো সোহানা খুবই রেগে যায় আর বলে, আবার ডিএনএ টেস্ট? আমি কতবার বলেছি আমি এসব কিচ্ছু করাবো না। মঙ্গল বলে, সরি ম্যাডাম, বাট এটা কোর্টের অর্ডার, আপনাকে যে সাইন করতেই হবে। আপনি যদি না করেন, তাহলে আমি কিন্তু জোর করতে বাধ্য হব। তখন সিচুয়েশনটা অন্যদিকে বাড়াবে। তাই ভালো ভালোই সাইন করে দিই। তারা আশীর্বাদের নাম করে মাথায় হাত দিয়ে কিছু চুল কালেক্ট করে ফেলে আর সেগুলো নিয়ে সোজা চলে আসে তারাদের কাছে। সেগুলো তার হাতে তুলে দেয়। এদিকে সোহানা আসে রবিনের কবরে। এসে বলে, দেখো বাবা, আমি তোমাকে খুব মিস করছি। আর আমি সরি। এরপরে তারা চলে যায় তার বউয়ের সাথে আলামের টাকা নিয়ে কথা বলার জন্য। কারণ তাদের তো ডিভোর্সের কথা চলছে। এই মুহূর্তে মঙ্গলকে কল করেছে আর বলে, আমি মরবো এখন। তুমি আমাকে আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে। তাই এখন আমার মৃত্যু ছাড়া আর কোনো কিছু করার নেই। আর এ কারণে আমি তোমাকে কল করেছি। কেননা আমার এই মৃত্যুর জন্য তুমিই দায়ী থাকবে মঙ্গল। কারণ তুমিই আমাকে এই মৃত্যুর কথা দিয়ে। এই কথা শুনে তো মঙ্গল অনেক বেশি অস্থির হয়ে যায়। সে দ্রুত চলে আসে সোহানার বাড়ি। তাকে সে আত্মহরণ করা থেকে আটকানোর চেষ্টা করতে চায়। কারণ সোহানা মারা গেলে সবকিছু বড় হয়ে যাবে। এদিকে সোহানা মারা যাওয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এসে দেখা যায় মঙ্গল তাকে বাঁচিয়ে নেয়। তাকে সে কোনোভাবেই আত্মহরণ করতে দেয় না। এটা তো সোহানা খুবই চাইছো নাকি তুমি? না আমাকে বলতে দিচ্ছ আর না আমাকে ঠিকমতো বাঁচতে দিচ্ছ। যথেষ্ট করে ছেড়েছি। জানো না তো, আমি তো মরতে গেলে মঙ্গল তখন বলে, মৃত্যুটাই অপশন হয়ে যাবে। সোহানা বলে, হ্যাঁ, এটাই অপশন। আমার জন্য এখন এই অপশনটাই বাকি আছে। আর কোনো পথ তুমি খোলা রাখো না। তোমার এই ভুলের কারণে আজ পুরো দুনিয়া জেনে গেছে যে আমি প্রেগনেন্ট ছিলাম আর এই বাচ্চাটা ছিল তার ভালোবাসার শেষ চিহ্ন। এইসব আমি কাউকে জানাতে চাইনি। স্বাভাবিক রাখতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো তুমি হতে দিলে না। তুমি আমাকে বাধ্য করেছো সেই বাচ্চাটাকে অবশ্যই করাতে। মঙ্গল তখন সোহানাকে বলে, সরি। সোহানা বলে, আমি তোমার সরি দিয়ে এখন কি করবো? কি কথা বলো? মঙ্গল বলে, এই বাচ্চাটাকে তাহলে রবিনেরই ছিল? সোহানা বলে, হ্যাঁ, তারই ছিল। আর কন্ট্রাক্টের মধ্যেই ছিল আমি প্রেগনেন্ট হলে সৌভিকে বের করে দেওয়া হবে। রবিন আর আমার মধ্যে এই নিয়েই রোজ ঝগড়া হতো। রবিন চাইতো ফ্যামিলি আর আমি চাইতাম ক্যারিয়ার। কারণ ক্যারিয়ারটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি এখনই এসব ফ্যামিলি আর